নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। আপনারা দেখছেন আপনাদের 1 নম্বর শো জবাব চায় বাংলা। কঙ্গনা রানাওয়াতকে নিয়ে বিগত 48 ঘন্টা ধরে অনেক লেখালেখি, বিপ্লব, এই সমস্ত কিছু হচ্ছে। একদল বলছেন যে কঙ্গনা রানাওয়াতের এই চড় মারা বা কঙ্গনা রানাওয়াতকে এই থাপ্পড় খাওয়াটা ভুল। আরেক দল বলছেন কঙ্গনা রানাওয়াতকে যে সিআইএসএফ কর্মী অন ডিউটিতে থাপ্পড়টা মেরেছেন সে খুব ভালো কাজ করেছেন, এমনকি তাকে পুরস্কৃত পর্যন্ত করতে রাজি অনেকে। আমি ব্যক্তিগতভাবে কঙ্গনা রানাওয়াতের এই থাপ্পড় খাওয়াটা অপছন্দ শুধু নয়, এর সমালোচনা করেছি। আমার মনে হয়েছে আমরা যে ভারতবর্ষে বাস করি সেই ভারতবর্ষে আমরা একজন প্রধানমন্ত্রীকে হারিয়েছি। অন ডিউটি সিকিউরিটি স্টাফ তাকে অ্যাসাসিনেট করেছে, তাকে নিহত হতে হয়েছে, এবং ঠিক সেই দেশে যে কেউ আবারও বলছি, একজন সাংসদের প্রতি যার যে কারোর রাগ থাকতে পারে, একজন সাংসদকে হয়তো চড়ও যে কোনো নাগরিক মারতে পারেন, তারপরে আইনত ব্যবস্থা নেওয়া হতে পারে, কিন্তু একজন সিআইএসএফ কর্মী যখন অন ডিউটিতে থাপ্পড় মারেন তখন তিনি আসলে গোটা বাহিনীটাকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দেন। কঙ্গনা রানাওয়াতের এই থাপ্পড় খাওয়া নিয়ে অনেকে হয়তো মুখ খুলবেন না, কিন্তু আজ জবাব বাংলার মানুষ চায়। কঙ্গনা রানাওয়াত নিয়ে হয়তো মুখ খুলতে চান না আপনারা, কারণ কঙ্গনা রানাওয়াত বিজেপির সাংসদ, থাপ্পড় খেতেই পারে। কিন্তু তৃণমূল কংগ্রেসের বিধায়ক যদি থাপ্পড় মারে তা নিয়েও কি আপনারা মুখ খুলবেন না? আজ জানতে বড় মন চায়। ওই মন চায় সমাজ মাধ্যমের ভাষায়। আমি ছবি দেখাবো, একটা ভিডিও দেখাবো, সেই ভিডিওটা দেখার পরে আপনাদের মত বদল হলো কিনা জানতে চাইব। একবার সোহম, আপনারা জানেন মাস্টার সোহম একটা সময় শিশু শিল্পী হিসাবে অত্যন্ত জনপ্রিয় ছিল, এবং তারপর অভিনেতা, সাংসদ, বিধায়ক এই সোহম তার গুন্ডাগিরি দেখুন। আমি বলবো ফুল ফ্রেম দেখাতে এই ছবিটা আপনাদের দেখা উচিত, কিভাবে কলার ধরে ফেলে মার এবং থাপ্পড় মারছে সোহম বিধায়ক। দেখুন। আমি একদম ফুল ফ্রেম এই ছবিটা এবার দেখাচ্ছি, এবং এখানে দেখুন বিরাট বীরত্বের পরিচয় দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক। রেস্তোরাঁর মালিককে মারধর করছে, দেখুন, এই দেখুন, কলার চেপে ধরলো, একদম দেওয়ালে নিয়ে গিয়ে। এর পরের যে ছবি, সেই ছবিতে দেখতে পাচ্ছি উত্তপ্ত বিতর্ক হচ্ছে। সোহম ধাক্কা মেরে একদম ফেলে দিল রেস্তোরাঁর মালিককে, তারপরে বলছে উঠতে, তারপরে লাথি মারলো সোহম। এই ছবিটা আবার দেখানোর চেষ্টা করব। দেখুন, কলার ধরে নিজেই টেনে আবার উঠালো, উঠিয়ে মারছে। দেখুন, এই মুহূর্তে সোহম কথা বলছে রেস্তোরাঁর মালিকের সাথে, কথা বলতে বলতে তৃণমূল বিধায়ক সে ধাক্কা মারছে। ধাক্কা মারার ছবিটা ভালো করে দেখুন। এই মুহূর্তে দেখুন, ধাক্কা মারলো, ধাক্কা মারার পরে আবার বলছে ওঠ, তারপরে লাথি মারলো। পেছনে দেখুন আর্মড সিকিউরিটিরা রয়েছে, তারপরে কলার ধরে ঘুষি মারার চেষ্টা, ঝাঁকিয়ে দিচ্ছে সোহম, তৃণমূল কংগ্রেসের বিধায়ক। তৃণমূল কংগ্রেস, আমি জানি না এটাকে নিন্দা করবে কেন, তারা তো কঙ্গনা রানাওয়াতের ক্ষেত্রে নিন্দা করেনি। আমি ঠিক এই জায়গাতেই বলছি, কঙ্গনা রানাওয়াতের যে এপিসোড, সেই কঙ্গনা রানাওয়াতের এপিসোড নিয়ে যারা চুপ ছিল তারা নিশ্চয়ই সোহমের এই চর মারাটা নিয়েও চুপ থাকবে। ঠিক এই জায়গাতেই আমার প্রশ্ন, ময়ূকের প্রশ্ন, এই যে সোহম, এই সোহমরা এত ঔদ্ধত্য পায় কোথা থেকে? এটা কেউ সমর্থন করবে ইন্ডিচোট কি এবারও চুপ থাকবে? তার কারণ তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক এর সাথে জড়িত আছে। কঙ্গনা রানাওয়াত বিজেপির সাংসদ, থাপ্পড় খেয়েছে, তাই নিয়ে পৈশাচিক উল্লাস করছে, কিন্তু ইন্ডিচোট কি এটা কেউ সমর্থন করে? শুধু এটা নয়, আরেকটা প্রশ্ন আমার আছে, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে কি চাইছে? তৃণমূলের বিধায়ক বলে 7 খুন মাফ, 7 খুন মাফ। তুমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছো, তোমার দল জিতেছে বলে কি তুমি যা ইচ্ছা তাই করবে? একজন রেস্টুরেন্টের ওনার, তাকে এরকম ভাবে মেরে দেওয়া যায়? ফ্রিতে শুটিং করার জন্য নাকি সোহম সে রেস্টুরেন্টটা চেয়েছিল। তারপরে গাড়ি ভরা বাজার, যখন সেল সবচেয়ে বেশি সেই সময় গাড়ি রাখতে হবে বাবুদের। এই মুহূর্তে যে রেস্তোরাঁর মালিক, সে রেস্তোরাঁর মালিক তার ভার্সনে কি বলছেন একবার শুনবো।
কালকে ওনাদের শুটিং চলছিল, তো ওনারা গাড়ি পার্কিং নিয়ে আমাদের যে ম্যানেজার ছিল উনি বলেছেন একটু গাড়ি সাইড করে রাখতে, ওনারা রাজি হননি। ওটা ওই নিয়ে তর্ক বিতর্ক নিয়ে কালকে ওই যেটা হয়েছে ওটাতেই। যখন পার্কিং নিয়ে বচসা হয় তখন সোহম নিজে ছিল? হ্যাঁ, নিজে উনি উপরে ছিলেন, উপর থেকে নিচে এসে ওইটা হয় আর কি। আমাদের যে ওনার আছে ওনারের উপরে হাত চালান। এতগুলো পার্কিং ছিল, আমরা বললাম আমাদের গেস্ট আসবে, একটা পার্কিং সরিয়ে রাখতে। আমরা তার জন্য জায়গা অ্যালটও করে দিয়েছি। সোহমের পার্সোনাল বডিগার্ড বা সিকিউরিটি ছিল, তারা বলছে আমরা পুলিশ, এখান থেকে একটাও গাড়ি সরবে না। আমি বললাম বাবু আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, একটা গাড়ি জায়গা দিচ্ছি, তোমরা সরিয়ে নাও। এটা বলতে বলতেই ওদের যে স্টাফরা ছিল ওদের মধ্যে 7-8 জনের মধ্যে আমাদের স্টাফদের সঙ্গে বতসায় জড়িয়ে পড়ে এবং আমাদের স্টাফকে গালিগালাজ করতে থাকে, জামার কলার ধরে মারতে থাকে। বলতে বলতে একজন এসে, ওদের স্টাফদের একজন এসে আমার বুকের কলার ধরে বলছে জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু। আমি বললাম দেখুন হাত জোর করে বলছি, অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক, আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে কে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ। কে কোনো পরিচয় জানলো না, কিছু করলো না, সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাফ মারলো, আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। আজকে লোকাল থানাকে যখন আমরা জানছি, লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল, আমাকে কিছুক্ষণ বসালো, কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে নিল যে আমার কোনো এলিগেশন নেই, না হলে আমার কেস করবে। আমার রেস্টুরেন্ট, সোহম আমাকে বলছে তো রেস্টুরেন্ট কালকে বন্ধ করে দেবো। এত বড় হুমকি দিয়ে গেল, তাহলে দেশের অবস্থা কোথায় যাবে, রাজ্যের অবস্থা কোথায় যাবে? যিনি নিজে হুমকি দিচ্ছে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো, একজন গেস্ট হিসেবে আমি অ্যালাউ করেছিলাম। আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। এই রেস্তোরাঁ মালিক আপনি হতে পারেন, এই রেস্তোরাঁ মালিক আমার কোনো আত্মীয় হতে পারে, এই রেস্তোরাঁ মালিক বিজেপি, সিপিএম, তৃণমূল, আইএসএফ, কংগ্রেস, যে কোনো দলের সমর্থক হতে পারে, কিন্তু এ আম নাগরিক সোহম। এত যখন আপনি বড় অভিনেতা, এত যখন আপনার বিধায়ক ফান্ডের টাকা রয়েছে, তাহলে আপনি ফ্রিতে একটা রেস্টুরেন্টে গিয়ে চমকে বিনা পয়সায় শুটিং করতে চান কেন? তারপরে যখন বিনা পয়সায় শুটিংটা হচ্ছে তখন আপনারা লাট সাহেবের মতন 10-12টা গাড়ি রেখে দেবেন। রেস্টুরেন্টের মালিক সে বললে সোহমের চারপাশে যে চিরকুটরা ঘুরে বেড়াবে তারা বলবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু। এবং আমি তো এই জায়গাতে স্যালিউট জানাবো এই রেস্তোরাঁর মালিককে। রেস্তোরাঁর মালিক খুব স্পষ্টভাবে চোখে চোখ রেখে বলেছেন, তুমি ভাই অভিষেকের বন্ধু হও বা নরেন্দ্র মোদীর বন্ধু, আমার সেল আটকে যাচ্ছে। এই বাংলাতে এই মেরুদণ্ডটা একজন ব্যবসায়ীর যে রয়েছে, যে বাংলাতে বড় শিল্প হয় না, এই বাংলাতে ম্যানুফ্যাকচারিং হাব নেই, আমি আমার রেস্তোরাঁর ব্যবসা করছি, সেখানে তুমি ফোকটে এসে শুটিং করবে, তার টাকা পয়সা দেবে না, পার্কিংয়ে 1-2 গাড়ি রাখার ব্যবস্থা করব, তারপরেও ধমকাবে চমকাবে এটা বলে যে তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু, আর তারপরে মার খেতে হবে। এরপরেও যে মুখ খুলেছে এই ব্যবসায়ী, আমি জানি না এরপরে তার রেস্টুরেন্টটা থাকবে কিনা, কারণ পুলিশ এই ব্যবসায়ীর কথা অনুসারে সাদা কাগজে লিখিয়ে নিতে বলেছে তার কোনো অভিযোগ নেই। ঠিক এই জায়গা থেকে আমার পরের প্রশ্ন ঠিক এই জায়গা থেকে, এই ছবিটা বাংলার জন্য খুব ডিস্টার্বিং, এবং ঠিক এই জায়গাতে জিতে নৈরাজ্যের লাইসেন্স পেয়েছেন। প্রশ্নটা আজ মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, অখিলেশ সিং যাদব সবাইকে করছে। বিরোধী দলগুলো হাতির 5 পা দেখেনি। বিরোধী দলগুলো জিতেছে, গণতন্ত্রে কেউ জিতবে কেউ হারবে, কিন্তু জেতার মানে এটা নয় যে বিরোধীদেরকে লাগাতার ঘরছাড়া করতে হবে, জেতার মানে এটা নয় যে পোস্ট পোল ভায়োলেন্সটা চালিয়ে যেতে হবে, জেতার মানে এটা নয় যে অন্ধ হয়ে যেতে হবে, এতটা ক্ষমতা পেয়ে যেতে হবে যে রেস্টুরেন্টের মালিককে পর্যন্ত এভাবে মারধর খেতে হবে, নয়। সোহম বাবু রিপাবলিক বাংলা লাগাতার এই রিপোর্টিং প্রশ্ন করার পরে, আবারও বলছি, আপনার হয়তো কঙ্গনা রানাওয়াতের প্রসঙ্গ ভালো লাগেনি, আপনার হয়তো মনে হয়েছে না কঙ্গনা মার খেয়েছে, ঠিক হয়েছে, কিন্তু আপনার কি এটাও মনে হয় যে রেস্টুরেন্টের মালিক এভাবে যেভাবে ফেলে মারা হলো সেইটাও ঠিক করেছে সোহম বাবু? তিনি রিপাবলিক বাংলায় লাগাতার এই খবর সম্প্রচার হওয়ার পরে মিনমিন করে ক্ষমা চাইছেন, সাফাই দিচ্ছেন, কিন্তু আজব সাফাই। আমি কিছু বলবো না, শুধু শোনাবো।
ভালো করে শুনুন, ভালো করে শুনুন এই আজব সাফাইটা। ওটা আমার আত্মসম্মানে লেগেছে, কারণ উনি যেভাবে ফ্ল্যাশ করছিলেন, যেভাবে একটার পর একটা কথা বলছিলেন, সেই মুহূর্তের জন্য আমি আমার দায়িত্ব থেকে হয়তো সরে গেছি, দায়িত্বচ্যুত হয়ে পড়েছি। কোথাও ডেফিনেটলি বিং আ রেসপন্সিবল সিটিজেন, একজন অ্যাক্টর এবং একজন জনপ্রতিনিধি হিসেবে নিজের টেম্পারমেন্টের ওপর কন্ট্রোল রাখা উচিত ছিল, কিন্তু কোথাও তো একটা আত্মসম্মান আছে। বিং মানুষ, আমি ঘুষি মারিনি, বিশ্বাস করো, সত্যি বলছি, আমি চর মেরেছি। ওনার শত্রু ছিল 4-5 জন ম্যানেজারের মাথা এবং যদি সিসিটিভিতে দেখা যাচ্ছে এবং আপনি একটা লাঠিও মেরেছেন। তারপরে মেরেছি, যখন ধাক্কাটা মারি ও পড়ে যায়, তারপরে আমি ওকে লাথি মেরে এবং কলারটা ধরে তুলছি। আমি যা যা করেছি সেটাই বলছি। আমি যেটা শুনেছি সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলেছে, যেটা টোটালি কোনো রকম আউট অফ দ্য চ্যাপ্টার, কারণ আমি এখানে কোনো রকমভাবে পলিটিক্যাল কর্মসূচি করতে আসিনি। কথা বলতে 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 এবং তারপর সেই মুহূর্তে আরও উনি বাড়েন, আমারও মাথাটা চড়ে যায় এবং ধাক্কাটা মারি। আমিও আরেকবার বলছি, আমার এটা করা উচিত হয়নি, আমি ক্ষমা প্রার্থী। নিশ্চয়ই সেটা আমি আমার উপর আগামী দিনে কন্ট্রোল রাখবো, যাতে কখনো এই ধরনের ঘটনার সম্মুখীন আমাকে না হতে হয়। আমি কিন্তু থাপ্পড় মারিনি, আমি ঘুষি মেরেছি, আমি লাথি মেরেছি। সৎ বিধায়ক মশাই, কিন্তু এই বিধায়কদেরই আপনারা জিতিয়ে নিয়ে আসছেন এই বাংলায়। এবং কঙ্গনা রানাওয়াতদের মতন ঘটনা বারবার হবে হয়তো, যদি এই কালচারটাকে আপনারা এন্ডোর্স করেন। কাদের বলছি না, আপনাদেরকে, যারা বিরোধী দলের নেতারা রয়েছেন। কঙ্গনা রানাওয়াতের ক্ষেত্রে দাঁড়িয়ে একজন অন ডিউটি সিআইএসএফ কর্মী কি বলেছিল আপনার নিশ্চয়ই মনে আছে, যদি না মনে থাকে একবার দেখাবো। এই সেই ভিডিও, এই সেই সিআইএসএফ মহিলা কর্মী, তিনি বলছেন যে আমার মাকে নিয়ে, কৃষক আন্দোলন নিয়ে খারাপ কথা বলেছে, তাই চড়িয়ে দিয়েছি। ভাবুন তো, আমার যারা সজ্জন অতিথিরা রয়েছেন, রাজপুত্র চন্দ্র, তিনি যা কথা বলেন, সজল ঘোষ সদ্য বাই ইলেকশনের লড়াই থেকে ফিরেছেন, নন্দিনী দি, অরিত্র, ভাবো তো অরিত্র, তোমাকে ঠাটিয়ে কোনো একজন সিকিউরিটি আমাদের অফিসের বা নিচে শপিং মলের কেউ মারলো, কারণ তুমি যা বলো সেই কথাগুলো তার ভালো লাগে না, হয় নাকি এরকম? আমি ছেড়ে দিলাম এই প্রসঙ্গটা। আজকে সোহম যে কাজটা করেছে, সে কাজটারও কোনো জাস্টিফিকেশন থাকে? তুমি শুনলে সোহমের যুক্তি, তুমি শুনলে রেস্তোরাঁর মালিক যে কথাগুলো বলছেন, মানে ফ্রিতেই, ফ্রি লোডার বলে একটা শব্দ আছে, বিনা পয়সায় যা পাবো তুলে নেবো, যা পাবো খাবো, যা পাবো পকেটে নিয়ে নেবো। এটা একটা লেভেল আছে তো, লিমিট আছে তো। অরিত্র, দেখুন, প্রথম কথা হচ্ছে যে সোহম চক্রবর্তীকে আমি দেখছি এই সিসিটিভি ফুটেজে, আর আমি যে সোহম চক্রবর্তীকে চিনি সহকর্মী সহ অভিনেতা হিসেবে, আমি দুটো মানুষকে মেলাতে পারছি না। তার কারণ আমি এই সোহম চক্রবর্তীকে দেখে অভ্যস্ত নই। আজকে উনি যা কাজ করছেন এটা ওনার থেকে আমি কামনা করি না। আমি আশা করি উনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং পারবেন। এবং আমার যেটা মনে হয় যে রাজনীতিতে আসার পর রাজনৈতিক কুশিক্ষা ওনার মধ্যে এই উদ্ধত আচরণ সেটা প্রভাবিত করেছে, এবং যার জন্যে উনি ওনার টেম্পারমেন্ট হারিয়ে, সহিষ্ণুতা হারিয়ে একজনকে এরকম ঘুষি মারছেন, লাথি মারছেন। এটা রাজনৈতিক কুশিক্ষা বলেই মনে হয়। দেখুন, আমার 2-3টে আন্ডারস্ট্যান্ডিং আছে। প্রথম কথা হচ্ছে যে অ্যাবিউজ, সেটা ভার্বাল অ্যাবিউজ হোক অথবা ফিজিক্যাল অ্যাবিউজ হোক, দুটোই নিন্দনীয়, কোনোটাই করা যায় না। এবং অ্যাবিউজের থেকে সেটা যখন ভায়োলেন্সের রূপ নিয়ে নিচ্ছে, সেটা আরও মারাত্মক একটা ক্ষতিকর জিনিস আমাদের সমাজের জন্যে। কঙ্গনা রানাওয়াতকেই চর মারা হোক বা সোহম চক্রবর্তী রেস্তোরাঁ ওনার বা সাধারণ মানুষকেই চর মারুন, কোনো রকম ফিজিক্যাল ভায়োলেন্স আইনের চোখে গ্রাহ্য নয়। এবং ইকুয়ালিটি বিফোর লতেই আমি বিশ্বাস করি। আমি মনে করি যে আইন তার পথে চলবে, কেউ আইন হাতে তুলে নেবেন না। দেখুন, এখানে এই ঘটনাটার মধ্যে আমার কতগুলো ইন্টারেস্টিং আন্ডারস্ট্যান্ডিং। ফার্স্ট, আপনারা বলছেন যে সোহম ওখানে গেছিলেন একজন অভিনেতা হিসেবে, তিনি ওখানে অভিনয় করতে গেছেন। এবারে একটা ফিল্মের শুটিং হচ্ছে বা যাই হোয়াট এভার ইট ইজ, শুটিং হচ্ছে। তো সোহম চক্রবর্তীর প্রথম ভুল হচ্ছে যে তিনি একটা রাজনৈতিক নেতৃত্ব, তিনি ওখানে রাজনীতির কাজ করতে যাননি। তিনি নিজেই স্বীকার করলেন যে শুটিংয়ে গেছেন। শুটিংয়ে শুধু যাননি, তিনি বলেছেন যে আমি বিনা পয়সায় এখানে শুটিংটা করব, তার বদলে আমি ক্রেডিট দিয়ে দেবো। সেটা ওনাদের ব্যবসায়িক চুক্তি যাই হতে পারে। তারপরে পার্কিং লটে ওনারা সমস্ত গাড়ি ঢোকাতে চেয়েছেন, সেখানে অবজেকশন করেছে যে রেস্তোরাঁর মালিক, যে দাদা আমার তো ব্যবসাটা আছে, আপনারা গাড়িটা সরান। তখন নাকি বলা হয়েছে, জানিস অভিষেক বন্দ্যোপাধ্যায় ওর বন্ধু। তারপরে কথা কাটাকাটি, এবং রেস্তোরাঁ মালিক বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক বা নরেন্দ্র মোদী, এখানে গাড়ি রাখা যাবে না, আপনারা গাড়ি সরান।
দেখুন, প্রথম কথাটা হচ্ছে ইনফিল্ম ব্র্যান্ডিং নিয়ে আমার কোনো অসুবিধা নেই। কোন রেস্তোরাঁ কাকে দিচ্ছে না দিচ্ছে, সোহম তো ট্রেসপাসার্স নয়, নিশ্চয়ই অ্যালাউ করেছেন বলে গেছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমার এখানে প্রশ্ন যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পশ্চিমবঙ্গ ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ইউনিটি বা একটা ইউনিয়ন চলে যার নাম হচ্ছে ফেডারেশন বা গিল্ড। ঘটনা হচ্ছে একটা শুটিং যখন হয়, শুটিংটা হতে গেলে একটা আউটডোর জায়গায় যখন শুটিং হচ্ছে নিশ্চয়ই সেখানে পুলিশ পারমিশন ছিল, সেখানে লোকেশন ম্যানেজার, লাইন প্রডিউসার, প্রডিউসিং ডিপার্টমেন্টের লোক, বা যদি কোনো ওয়েব সিরিজ হয় তার চ্যানেলের লোক। তাহলে সোহম চক্রবর্তী এখানে একজন অভিনেতা, তার কোনো গাড়ি পার্কিং নিয়ে যদি অসুবিধা হয়, তার প্রথম ও প্রধান ভুল হচ্ছে যে তিনি কেন স্টুপ ডাউন করে এসে এই বিষয়টার মধ্যে ইনভলভ হবেন। এবং এই বিষয়ে প্রথম যদি কাউকে বিবৃতি দিতে হয় সেটা ফেডারেশন বা গিল্ডকে দিতে হবে, কারণ এটা শুটিং পার্টির গাড়ি। সেটা কারা চালায়? কারা চালায়? যারা রাজ্য সরকারে আছেন সেই শাসক দলের নেতৃত্বে এই গিল্ডগুলি চলে। এবং একটা গিল্ড তারা বিভিন্ন জায়গায় টেকনিশিয়ান নাও, ভেন্ডার নাও, এই বিষয়ে তারা যখন এত মন্তব্য রাখছেন, তাহলে একটা শুটিংয়ে যদি বিশৃঙ্খলা হয় তারা সেখানে স্টেপ ইন করে সলিউশনটা দেবেন না? ঠিক ঠিক, আমি ঠিক এই জায়গা থেকে সজল ঘোষের কাছে যাব। সজলদা, সাধারণভাবে আপনি যদি এই চটটা মারতেন, আপনি যদি এভাবে আপনার ভিডিও ভাইরাল হতো, তাহলে এতক্ষণে বোধহয় মোমবাতি মিছিল শুরু হয়ে যেত, বা এতক্ষণে হয়তো ন্যাশনাল ইন্টারন্যাশনাল হেডলাইন হয়ে যেত। বিজেপির কাউন্সিলর সদ্য উপনির্বাচন থেকে ফিরে এসে সজল ঘোষ দেখো কি করছে, অনেক মিনমিনে চ্যানেল সারাদিনের কন্টেন্ট পেয়ে যেত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 323 আইপিসিতে একটা ধারা আছে, 341 বলে একটা ধারা আছে, 341, 323 ভলেন্টারিলি কজিং হার্ট অ্যান্ড রংফুল রিস্ট্রেইন কোনো ব্যক্তিকে। আমি এই বলি একটা জিনিসও সোহমের বিরুদ্ধে হয়তো নেই দাদা, উল্টে পুলিশ বলেছে, সাদা কাগজে লিখিয়ে নিতে বলেছে যে আপনি বলুন যে এখানে কোনো কিছু হয়নি, নয়তো আপনার দোকানটা পর্যন্ত উঠে যেতে পারে। মানে এই ঔদ্ধত্যটা তৃণমূল কংগ্রেস পাচ্ছে কোথা থেকে? না, আমি প্রথম বলি যে এই যে 323 বললেন, এই 323 ধারাটা বা 341 যেটা আছে, 141 বা যা এতে অ্যাড হবে, এগুলো সব থানা থেকে বেলেবেল। এমন নয় যে ওকে একদিন হাজতবাস করতে হবে। পুলিশের সেই গাছটুকু নেই যে একটা 323-এর মামলা করে, যে তুমি থানায় আসবে, একটা তুমি পিআর উকিল নিয়ে আসবে, পিআর বন্ডে তোমার বেল হয়ে যাবে, পরের দিন গিয়ে কোর্টে গিয়ে বেলটা কনফার্ম করতে হবে। এইটুকুও তারা করার সাহস দেখালো না। আমি অরিত্র যে কথা বলেছে, আমি একেবারে এই কথাটার সঙ্গে সহমত যে সোহমকে যে কোনো কারণে হোক আমিও দীর্ঘদিন চিনি, কিন্তু এই সোহম সেই আমাদের চেনা সোহম নয় যে চেটে চেটে খেত, এ অন্য কিছু চাটতে শিখেছে, যে এমনি খেত, যে এখন অন্য কিছু খেতে শিখেছে। মুশকিল হচ্ছে যে তৃণমূলে গেলেই এই ধরনের মানসিকতা মানুষের সৃষ্টি হয়। সোহম তার নবতম নিদর্শন, নাথিং নিউ, উনি হচ্ছে নবতম, নিউ এডিশন। দেখুন, আমরা রাজনীতিতে ভদ্রলোক বললে জানতাম, সৌগত রায় তার মুখের ভাষা দেখুন, ব্রাত্যবাবু তার মুখের ভাষা দেখুন। তৃণমূল করলেই যে তাদের ভাষা এবং তাদের স্বভাব চরিত্রে এই যে পরিবর্তন আসবে, এটা খুব স্বাভাবিক। সোহম মারতে পারে কাউকে, এটা যারা সোহমকে পার্সোনালি চেনে তাদের পক্ষে বিশ্বাস করাটা ভীষণ কঠিন। যারা সিসিটিভিতে দেখছি যখন, তখন আমি সত্যিই অবাক যে সোহম মারতে পারে। মারতে না, আমি একদম স্টেপ বাই না, স্টেপ আমি আপনাকে বলছি, লাথি মারছে, একটা লাথি মারছে, প্রথমে ধাক্কা মেরে ফেলে দিল, লাথি ফুল ফ্রেম মারছে। আরেকবার দেখাও, দেখুন ব্যাপারটা আবার দেখুন, এক্সকিউজ কি দিচ্ছে। একজন বললো অভিষেকের বন্ধু, আর সোহম এসে এক্সকিউজ দিচ্ছে যে অভিষেকের নাম শুনে মাথা ঠিক রাখতে পারিনি। ছোটবেলায় আমরা করতাম যে, আমি যদি কোথাও দুষ্টুমি করে আসতাম, বাবা যদি ধরতো যে ওকে মেরেছিস কেন বা এই ঘটনা ঘটিয়েছিস কেন, আমি বলতাম যে আমার বাবা মা তুলে গালাগাল দিয়েছে। তাতে বাবা মা একটু সফট হয়ে যেতেন, যে আহা ছেলে আমার কত ভালোবাসে আমায়, যে আমার নামে গাল দিয়েছে বলে আমাকে মেরেছে। আসলে এইভাবে এরাও অভিষেককে ব্যবহার করছে, যে অভিষেকের নামে বললে ওনার বিরাট, উনি কত বড় পলিটিশিয়ান, উনি কোন আন্দোলনে ছিলেন, হি ইজ আ এমএলএ, বাট হি ইজ নট আ টিএমসি লিডার। উনি তৃণমূলের নেতাও না, উনি তৃণমূলের এমএলএ। তৃণমূলটাও জীবনে করেনি, কিন্তু স্বভাবটা তৃণমূলের মতন হয়ে গিয়েছে, স্বভাবটা তৃণমূলের মতন হয়ে গিয়েছে। আপনি বলছিলেন না শুটিং, ও বলছিল অরিত্র শুটিং করলে তার এই ব্যবস্থা ওই ব্যবস্থা, এখন সমস্ত শুটিংই তৃণমূল কন্ট্রোল করে। আপনি জিজ্ঞাসা করছিলেন না যে শুটিং কারা কন্ট্রোল করে, এখন দেখুন শুটিং মানে শুট আউট, সেটাও তৃণমূলের হাতে। এই যে শুটিং, এটাও তৃণমূলের হাতে। এই রাজ্যে যারা মারবে, যারা মার খাবে, সবই তৃণমূলের হাতে। শুধু আমি বলবো এই আনিসুর ভাইদের একটু বুঝতে হবে, যে এরা কিন্তু আসলে কারোর নয়,
যে ক্ষমতায় পেলে এরা এরমভাবেই মানুষের ওপর অত্যাচার করে। যে ডেকে আনলো, যে ঘর দিল, যে জায়গা দিল, শুধু একটা গাড়ির পার্কিং দিতে পারলো না বলে তাকে ফেলে ফেলে লাথি মারতে হবে। আর আমার বাংলা চুপ, মুখ্যমন্ত্রী কথা বলবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলবেন না। আরে কমসে কম 3 দিনের জন্য একটা সাসপেনশন কর, তাহলেও মানুষ খুশি হতো। পুলিশকে দিয়ে একটা এফআইআর করা, পুলিশ সাদা কাগজে লিখিয়ে নিল। আজকে কোনো আইপিসি সিআরপিসি মানুষের অধিকার বলে কিছু নেই। আজকে যদি সোহমে কাজ করে, সোহমের মতন একদম খুব ছোট লেভেলের একজন পলিটিশিয়ান বা একজন এমএলএ, তিনি যদি এই কাজ করেন, বড় নেতারা করলে পুলিশ কি করবে? ওকেই গারদে পড়ে দেবে। ঠিক। এই যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে এসে দাঁড়িয়েছে, এই অবস্থা থেকে আমি জানি না মানুষ কিভাবে ভাবছেন, মানুষ কি চাইছেন, আদৌ বাঁচতে চান। সজলদা, না, রেস্তোরাঁর মালিক যে, তাকে কিন্তু স্যালুট দিতে হবে। এই নৈরাজ্য বা অ্যানার্কিটা যেটা প্রতি জায়গাতে তৈরি করার চেষ্টা হচ্ছে এবং জাস্টিফাই করা হচ্ছে, তার বিরুদ্ধেও এভাবে যে মুখ খুললেন উনি। এবং নন্দিনীজি, আপনার কাছে যাওয়ার আগে, রাজপুত্র তোমার কাছে যাওয়ার আগে আরেকবার রেস্তোরাঁ মালিক তিনি ঠিক কী বললেন একবার শোনা উচিত। এবং তিনি একটা খুব খুব ভ্যালিড পয়েন্ট বললেন। একজন ব্যবসাদার হিসেবে আপনিও বোধহয় সেইটাই বলতেন যে এই মুহূর্তে মানকুণ্ডুতে বসে আছে, হাবড়ায় বসে আছে, হুগলিতে বসে আছে, হয়তো কোনো দোকানে ময়ূককে এই মুহূর্তে যে শুনছে টিভির দোকানে, যে ভাই তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হও বা মোদির, ইজ অফ ডুইং বিজনেস যেটা তৃণমূল কংগ্রেস বুঝছে না। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু বলে গোটা দোকানটাকে হয়তো বেচে দিতে হবে, কাটমানি দিতে হবে, তোলাবাজি করতে হবে, সমস্ত কিছু না, এটা লাইসেন্স দেয় না। একবার দেখে নেব। এতগুলো পার্কিং ছিল, আমরা বললাম আমাদের গেস্ট আসবে, একটা পার্কিং সরিয়ে রাখতে। আমরা তার জন্য জায়গা অ্যালোটও করে দিয়েছি। সোহমের পার্সোনাল বডিগার্ড বা সিকিউরিটি ছিল, তারা বলছে আমরা পুলিশ, এখান থেকে একটাও গাড়ি সরবে না। আমি বললাম বাবু, আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, একটা গাড়ি জায়গা দিচ্ছি, তোমরা সরিয়ে নাও। এটা বলতে বলতেই ওদের যে স্টাফরা ছিল, ওদের মধ্যে 7-8 জনের মধ্যে আমাদের স্টাফদের সঙ্গে বতসায় জড়িয়ে পড়ে এবং আমাদের স্টাফকে গালিগালাজ করতে থাকে, জামার কলার ধরে মারতে থাকে। বলতে বলতে একজন এসে, ওদের স্টাফদের একজন এসে আমার বুকের কলার ধরে বলছে, জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু। আমি বললাম দেখুন, হাত জোর করে বলছি, অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক, আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে, কে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ। কে কোনো পরিচয় জানলো না, কিছু করলো না, সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাফ মারলো, আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। আজকে লোকাল থানাকে যখন আমরা জানছি, লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল, আমাকে কিছুক্ষণ বসালো, কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে নিল যে আমার কোনো এলিগেশন নেই, না হলে আমার কেস করবে। আমার রেস্টুরেন্ট, সোহম আমাকে বলছে তো রেস্টুরেন্ট কালকে বন্ধ করে দেবো। এত বড় হুমকি দিয়ে গেল, তাহলে দেশের অবস্থা কোথায় যাবে, রাজ্যের অবস্থা কোথায় যাবে? যিনি নিজে হুমকি দিচ্ছে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো, একজন গেস্ট হিসেবে আমি অ্যালাউ করেছিলাম। নন্দিনী কি বলবেন? এই রাজ্যে আমি ধরে নিলাম সোহম একেবারে ধোয়া তুলসী পাতা, তৃণমূল কংগ্রেসের কোনো ধরনের কোনো সমস্যা নেই, কিন্তু আমি ধরে নিলাম এটাকে যদি আমি কেস স্টাডি হিসাবে ধরি, বাংলার একজন ব্যবসায়ী, মাঝারি বা ছোট ব্যবসায়ী, সে এই কথা বলছে, বড় ব্যবসায়ীদের কি হবে? একজন নতুন কম বয়সী বিধায়ক, সে এই দাদাগিরিটা ব্যবসাদারদের সাথে করতে পারছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেম ড্রপ করে বারবার বলা হচ্ছে। এবং সোহমও বলেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শুনে আমি মেজাজ ঠিক রাখতে পারিনি। ঠিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেম ড্রপ করে ব্যবসায়ীকে এই কাজকর্মগুলো কেন চলবে এই বাংলাতে? এবং এই ইজ অফ ডুইং বিজনেস নিয়ে বড় বড় লেকচার মারা হয়, এটা তো বাস্তবে সেই ইজ অফ ডুইং বিজনেসের কি করা হচ্ছে সেটা তো দেখতে পাচ্ছি আমরা। না, প্রথমে যেটা বলতে চাইবো তার থেকেও আমি একটা জিনিস দেখলাম এখানে। প্রথম জানতে চাই, সোহম চক্রবর্তী ওনাকে তুই তোকারি করার সাহস কোত্থেকে পেলেন? কে দিল ওনাকে? মানে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু বলে উনি একজন ব্যবসায়ীকে তুই তোকারি করতে পারেন? আপনারা কেউ কেন এই কথাটা প্রথমে বললেন না? এই সাহস কোত্থেকে এলো? সোহম চক্রবর্তী বিধায়ক তাই? তাহলে আমি একটা কথা বলতে চাই, যেটা অরিত্র বলছিল না, যে সোহম চক্রবর্তী তো অভিনেতা, অভিনেতাকে দেখে কিন্তু অনেক মানুষ অনেক কিছু শেখেন, অভিনেতারা অনেক মানুষের আইকন হয়ে ওঠেন। তাহলে ওনাকে দেখে তো অনেকেই এটা শিখবেন, কালকে গিয়ে দোকানে আবার বলবেন অন্য দোকানে তুই তোকারি চলবে। এগুলো কিন্তু প্রথম স্টেপ। মারামারি আমি পরে আসছি। যে মিনিমাম সম্মান দিতে শিখছেন না বিধায়ক রাজে, তাহলে আপনাদের দেখে মানুষ কি শিখবেন? আপনারা তো জনগণের প্রতিনিধি, আপনাদের দেখে মানুষ শিখছেন এরকম রেস্টুরেন্টে গিয়ে যে কোনো তাদের মালিককে হোক যাকে হোক তুই তোকারি করা যায়। তাহলে
এটা শেখাচ্ছেন আপনারা। না, তুই তোকারিটা আমি বুঝলাম যে এটা হয়তো না, এটা ময়ূক, এটা একটা বড় part। ব্যাকগ্রাউন্ডের বা নিজের বেসিক জায়গার একটা না, আমি সমস্যা। বলতে এটা আমি বলছি তুই তোকারি শুধু না, আপনি আর যদি এখান থেকে পাড়ার আসুন। একটি দোকানে গিয়ে বলা হয় ময়ূক, যে আমি তৃণমূল কংগ্রেসের না, 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 ব্লক স্তরের নেতা, আমি বলছি 10 কিলো চাল দে, এটা আমি এই বলতে চাইছি, কালচারটা থাকবে না। হ্যাঁ? আরে সন্দেশখালীতে তো হাজার হাজার টাকা বাকি আমি একটা বলতে মুদির চাইছি, দোকানে। ওই ঔদ্ধত্যের- আপনারাই তো দেখিয়েছেন ওই ঔদ্ধত্যের যে শুরু তৃণমূলের কিন্তু নেতারা এখান কত থেকেই। টাকার রিক্সা চলেছে, পয়সা দেয়। ওই ঔদ্ধত্যের শুরুটা এখান থেকে। আচ্ছা, আরেকটা কথা বলতে চাই, কদিন আগে সিআইএসএফ এর এক ভদ্রমহিলারা কঙ্গনা রানাওয়াতকে চর মারলেন বলে সারা ভারতবর্ষ দুভাগে ভাগ হয়ে গেল। এক দল লোক ভীষণ খুশি হলো, আরেক দল লোক ভীষণ পাগল হয়ে গেল, দেশের নিরাপত্তা নাকি বিঘ্নিত। এরপরে নাকি হাতে ওনারা গুলি নিয়ে যে কোনো কাউকে গুলিও করে ফেলতে পারেন, তারপর উনি সাসপেন্ড হলেন। তাহলে আমি জানতে চাই, তাহলে আজকে কেন এই জিনিস হবে না? আজকে কেন এটা মনে হবে না কালকে আরেকজন বিধায়ক কালকে গিয়ে এই জিনিস করতে পারেন? তাহলে এই বিধায়ককে কেন সাসপেন্ড হওয়ার কথা উঠবে না? বা এই বিধায়ককে কেন বলা হবে না তুমি আর কাল থেকে বিধায়কই থাকতে পারবে না, ওখানে আবার উপনির্বাচন হবে, তুমি এই বিধায়ক পদে থাকার উপযুক্তই না? তাহলে আজকে কেন এই শাস্তির কথা উঠবে ঠিক না? ঠিক কেন উঠবে না রাজপুত্র? প্রথমত রাজপুত্র, তুমি কি এটাকে এন্ডোর্স করছো, মানে এই কালচারটাকে থাপ্পড় মারা ইত্যাদি তো ছেড়ে দাও। এর পার্সপেক্টিভটাকে আরো মানে বারিকিসে বোঝার চেষ্টা করছি। এত বারিকি বাবা বুঝে এত বুঝো না, যা বোঝার গোটা বাংলা বুঝে গেছে। আমাকে বলতে দাও, এটা ব্যাপার আছে। প্রথমত সোহমদা, যাকে আমরা বিট্টুদা নামে চিনি, আমি অরিত্র দুজনই আমরা বহু বছর বিট্টুদাকে চিনি, ঠিক আছে? আমার সাথে তো স্পেসিফিকভাবে পারিবারিক সম্পর্ক বিট্টুদা। আমি বিট্টুদাকে যতটুকু ছোটবেলা থেকে দেখে আসছি, সজলদা যেটা বললেন, বিট্টুদা অযথা মাথা গরম করার লোকই নয়। বিট্টুদা একটা অত্যন্ত ভদ্রলোক এবং বড়দের সম্মান করে, ছোটদের যথেষ্ট ভালোবাসে। বিট্টুদা মাথা গরম করার লোক নয়। বিট্টুদার মতন লোক এতটা মাথা গরম করেছে, তার মানে এই লোক কিছু তো ঘটিয়েছে। আর সেটা তো বিট্টুদাই বলছে না। আচ্ছা, সেটা তো বিট্টুদাই বলছে না, তুমি কেন বলছো? রাজপুত্র, তোমার কনটেক্সট আরো স্ট্রং হবে, পোক্ত হবে। এই যে তোমার বিট্টুদা কি বলেছেন একবার তার প্রতিক্রিয়াটা শুনে নি না? ওই আজব যুক্তিটা দিয়েছেন, দারুণ দারুণ যুক্তি, একবার শুনে নি, তারপরে তুমিই বলবে। আমি ঘুষি মারিনি, বিশ্বাস করো, সত্যি বলছি। আমি চর মেরেছি। ওনার শত্রু ছিল আর 4-5 জন ম্যানেজারের মাথা। এবং যদি সিসিটিভিতে দেখা যাচ্ছে এবং আপনি একটা লাঠিও মেরেছেন। তারপরে মেরেছি, যখন ধাক্কাটা মারি ও পড়ে যায়, তারপরে আমি ওকে লাথি মেরে এবং কলারটা ধরে তুলছি। আমি যা করেছি সেটাই বলছি আমি। এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো? এর মধ্যে তো চরম অনেস্টি দেখতে পাচ্ছি। এক লাইন শোনো। আচ্ছা, বলো। তোমার তুমি বিট্টুদা বলতেই দেবে না। শোনো না, আরে একদম তুমিই বলবে। আচ্ছা, বলো। তোমার বিট্টুদা এখন বিষ্ণুদায় পরিণত হয়েছে, আর সে বিট্টুদা নেই। কটূক্তি করা যে হয়েছে। সেই না, আমি বলছি, চেটে এমনি আমি এমনি বলছি, খেত, হয়ে গেছে। তাকে ভাবছো আছে, হয়ে গেছে। সে আর নেই। হয়ে গেছে। তৃণমূলে গেলে ওইটা, যেমন বাস বলি। তেমন ঝাড়, একই হতে হবে। আচ্ছা, বলতে দাও। সেই জায়গায় আচ্ছা, নিজেকে দেবুদা, বলতে নিয়ে দাও গেছে, তো। এবার মন্ত্রী হবে। আচ্ছা, বলতে দাও আরে তো। এবার মন্ত্রী হবে, এবার দেখো আমি না। বলছি, হ্যাঁ। এইখানে আমার অবাক লাগছে, বিজেপি, আজকে সজলদাকে নিয়ে আমি বলছি, বিজেপির কাছ থেকে এসব শুনে আমার খুব অবাক লাগছে। বাংলার প্রাক্তন পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীর ছেলে আকাশ বিজয়বর্গী হকি স্টিক তুলে, ক্রিকেট ব্যাট তুলে মিউনিসিপাল অফিসারকে উদুম দিয়েছে। তারপরে সেটাকে এন্ডোর্স করেছিল। আরে ভাই শোনো না, এন্ডোর্স করছো? আরে শোনো না, আকাশ না না, আরে শোনো না, এক মিনিট। আরে আমার কথাটা শোনো। আরে না, করছি না, আরে করছি না, এক মিনিট। সেই লোকটাও একদম মারার লোক ছিল না, ভীষণ তাতিয়েছে, ভীষণ গালিগালাজ আচ্ছা, করেছে। তার মানে আমার যুক্তিটা আমি তোমার যুক্তি সামনে চুপ করেছিলাম, আমি বলছি, তোমার বেলায় আচ্ছা, চুপ করেছিলাম। বলো। আমি প্রশ্ন করছি, দেখো, কেউ নির্বাচনে জিততে পারে, কেউ নির্বাচনে হারতে পারে। নির্বাচন পেলে এক মিনিট, বলো। আজকে উনি তৃণমূলের বিধায়ক বলে এই কাজটা করতে পেরেছেন, তাই বলছি। এর সাথে কোনো আমি এক সম্পর্কই মিনিট, নেই। তুমি এখানে দেবুদা, একটা, তুমি তুমি এক মিনিট ইন্ডাস্ট্রির বলতেই ছেলে, দেবে না। এক মিনিট দাঁড়াও, দাঁড়াও, তুমি ইন্ডাস্ট্রির ছেলে, তুমি আকাশ বিজয়বর্গীতে পৌঁছে গেছো, তবু কেন বলতে পৌঁছাবো পারো, না? এক মিনিট, কেন পৌঁছাবো না, দেবুদা? তোমার বিট্টুদা এই কাজটা করেছে, সজ্ঞানে হোক অজ্ঞানে হোক, হ্যাঁ, সুস্থ সেটা থাকুক, স্বীকারই অসুস্থ করেছে। থাকুক, এই সেটা কাজটা তার ভুল করেছে, স্বীকারই এটা করেছে। যে অন্যায়, সেটা তো তার ভুল আরে উনি স্বীকারই স্বীকার করেছে। করছেন, তুমি আরে করোনি। কলকাতা তুমি পুলিশ, excuse খুঁজেছো। বিধাননগর পুলিশ তুমি সেটাকে excuse ইনভেস্টিগেট খুঁজেছো। করছে। যেটাকে তুমি সাদা বলোনি কাগজে যে সই পুলিশ করা যে হচ্ছে, কাজটা করেছে, সেটা হচ্ছে, সেটা অন্যায়। সেটা কি তুমি মোডাস বলোনি অপারেন্ডাইতে যে অপারেট হচ্ছে, বাংলাটাকে ভগবান জানে। মধ্যপ্রদেশ হতে দেব না। আরে দূর, তুমি এর সাথে কোনো বলোনি সম্পর্কই নেই। বাংলাকে আমার কাছে কথা মধ্যপ্রদেশ হতে হচ্ছে, দেব না। সজলদা তোমার বলা যেটাকে উচিত খুব ছিল। আচ্ছা, আমাকে সজলদা যেটাকে খুব না, 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 রাজপুত্র, যে সেটা আকাশ বিজয়বর্গীর না, সব বুঝলাম রাজপুত্র। এই যে ক্ষমা চাইলে কি, এই যে যেভাবে ডার্ক স্পট তৈরি হয়েছে, ঘুষি মারা হয়েছে, একদম কেন স্ট্রেট পুলিশ ঘুষি তো মেরেছে। সেটাকে ইনভেস্টিগেট করছে? আরে পুলিশ কোথায় কি ইনভেস্টিগেট করছে, আমরা সেটাই জানছি, কি ইনভেস্টিগেশনটা হচ্ছে। পুলিশ যেটা সাদা কাগজে আরে সই করে ইনভেস্টিগেশন দিয়েছে, ডিটেইলটা তো সেটা বলো। সত্যি না আরে মিথ্যে? ডিটেইলটা তো আরে সে বলো। লোক কোর্টে গিয়ে বলুক না
যে পুলিশ কি অপরাধ হ্যাঁ, করেছে। তার মানে তারপরে এটা না, হয়, বোকার তার মতন মানে কথা। এটা হয়। আচ্ছা, আমি রাজনীতিবিদরা, last কথা, হ্যাঁ, হ্যাঁ, বলে নাও। একবারও কথা রাজনীতিবিদরা শুনবো। কি বলছেন আমি পরে শুধু শুনবো। এক second, আমি শুধু একটা লাস্ট কথা বলে শেষ করে নিচ্ছি। এটা ফেসবুকে এখন প্রচুর ঘুরছে, আমি এর খারাপ ভালো দিক বিচার করছি না। একটা 4 লাইনের লেখা খুব ঘুরছে ফেসবুকে, দারুণ লেগেছে আমার। বাংলা জানতো আমরা শান্ত, ভাই ভাই সব পরস্পর, কিন্তু অভিষেক দাকে যদি গাল দেয় সেই গালে সে খাবে চড়। আমার তো ঠিকই লেগেছে, কারেক্ট আছে। বেশ। সাংঘাতিক বাহ ব্যাপার। সজলদা। বাহ বাহ বাহ, দেশে তাহলে আইন নেই, কানুন নেই, কি বলছে দেশে আবার? তাহলে মানে সত্যিই তো যেমন আমি বললাম, বাস আমার তেমন লেখাটা ঝাড়, দিব্য লেগেছে। যেমন ঝাড় আমি তেমন বললাম, বাস, আমার লেখাটা দিব্য রাজপুত্র লেগেছে। হোক বা ওর বিট্টুদা, আমি বললাম, লেখাটা সবাই দিব্য এক, লেগেছে। সবাই অভিষেক এক, দারুণ তো লাগবে, বেশ, বেশ, দারুণ তো লাগবে, আচ্ছা, এক এক করে শুনুন। লাগবে। বেশ, যারা এই মুহূর্তে দেখছেন আমাদেরকে, যারা এই মুহূর্তে দেখছেন, যারা দর্শকরা রয়েছেন, তাদেরকেও অনুরোধ করছে আপনারা টেলিফোন লাইন অন করতে। তুমি উস্কানি দিচ্ছ এইসব জিনিসকে, আমি তুমি শুধু কিন্তু বলেছি, সেই অপরাধে তোমার ধরা যেতে পারে। নন্দিনী, আমি বলেছি না, 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 না। এই জিনিসটা ফেসবুকে ঘুরছে, যে তুমি বলছো তোমার দিব্য লেগেছে, আমার দিব্য তার মানে তুমি লেগেছে। উস্কানি দেওয়া কেন আমার দিব্য লাগবে না? আমার একজন দিব্য যদি লাগবে। অভিষেককে গালি দেয়, এক মিনিট না, না। একজন যদি অভিষেককে গালি দেয় তাকে মার খেতে হবে, দেশে আইন নেই। আমি বলছি, না, তাকে দেশে না, আইন আপনাকে নেই। আমি একবার মনে করিয়ে দিই। যদি রাজপুত্র, অভিষেককে রাজপুত্র। গালি দিলে মার খেতে হবে, তাহলে দেবুদা, আমার পুরো মমতা বক্তব্যটা ব্যানার্জি তুলে রাখো না। গালি দিলে তো অসুবিধা- গুলি খেতে হবে। না, কখনো বলছি এ আবার না। কি কথা? আমি বলছি, ছি। আমি আচ্ছা, আমি একবার রাজনীতিবিদ, যারা রাজনীতিবিদ ছি। রয়েছেন এই নিয়ে, যারা প্রতিক্রিয়া দিয়েছেন জবাব চাই বাংলাতে, একবার শুনে নেব। বলা উচিত নয়, এটা হচ্ছে তৃণমূলী রাজ, এটাই তৃণমূলী সংস্কৃতি। ফলে সোহম যা করেছেন সচেতনভাবেই করেছেন, তার দলের অনুমোদনে করেছেন, অনুপ্রেরণায় করেছেন, এটাই তৃণমূলের পথ। যে রাজ্যের মুখ্যমন্ত্রী গর্ব করে বলে আমি গুন্ডাদের নেতৃত্ব করি বা গুন্ডা নিয়ন্ত্রণ করি, সেই রাজ্যে যারা তার নির্বাচিত প্রতিনিধি হবেন তারা গুন্ডামি করবেন, তা বিস্মিত হওয়ার কিছু নেই। এতদিন ধরে একটানা গুন্ডামি করে আক্রমণ করেছে বামপন্থী কর্মীদের। গরিব মানুষ রাস্তায় ফল বেচে, রাস্তায় হয়তো দাঁড়িয়ে সে ওই দুটো টোস্ট বিক্রি করছে, তাদের উপর আক্রমণ হয়েছে। কেন তোমরা বামপন্থী আন্দোলনে সহায়তা করেছো, কেন তোমরা স্ট্রাইকে সমর্থন করেছো, এই ধারাবাহিকভাবে হয়ে গেছে। আমরা বহু জায়গায় গিয়েছিলাম। এই নির্বাচনের পরেও তো গরিব মানুষ কেন তুমি সিপিআইএমকে ভোট দিয়েছো তার ঝুপড়ি ভেঙে দিয়েছে। অর্থাৎ তৃণমূল দলটাই লালিত পালিত হয় গুন্ডাদের দ্বারা। তৃণমূল দলের সংস্কৃতি হচ্ছে গুন্ডামি। বিজেপি বলছে বলুক, বলেই তো দিলাম। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, অনভিপ্রেত ঘটনা। হ্যাঁ, আমি প্রত্যেকের কাছে এক এক করে আচ্ছা, জয়প্রকাশ দা বললেন না বিচ্ছিন্ন ঘটনা, আমার সঙ্গে সঙ্গে একটা বিচ্ছিন্ন ঘটনার কথা মনে পড়ে গেল। ওনার পশ্চাৎ দেশে যে পদাঘাত করে কচুবনে ফেলে দিয়েছিল, ওটাও ছিল বিচ্ছিন্ন আচ্ছা, ঘটনা। হয়ে গেছে দেবুদা, ওটাও বিচ্ছিন্ন হয়ে ঘটনা। গেছে। রাজপুত্র, এবার আমি বলছি, নির্লজ্জতার আমার একটা সীমা বক্তব্য থাকা হচ্ছে উচিত। এই আচ্ছা, ঘটনা, না, আমি আমাকে রাজপুত্র প্রশ্নটা শুনে নাও। সেটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু মঞ্চে উঠে একজন থাপ্পড় মেরেছিলেন এবং তারপর কার্যত গণপিটুনির মতন অবস্থা হয়েছিল, সেই ছেলেটিকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। সোহম তারপরে তার পরিণতি কি হয়েছিল? তিনি মারা তার গেছেন। মৃতদেহ রাস্তায় পাওয়া গেছে। আমাকে এখানে আমার অভিব্যক্তিটা আজকে রাখতে তো দেবে। সোহম যেভাবে মারলো এই যে রেস্তোরাঁ মালিককে, তার সাথে কিন্তু পাড়ার লোক এবং তার কর্মচারীরা ছিল। এই কালচারটা বোধহয় ঠিক নয় যে এই যে কাঙ্গনা রানাওয়াত যদি এখন পাল্টা সিআইএসএফ এর ওই জওয়ানটার উপর। আমাকে তুমি প্রশ্নটা করছো, আমাকে উত্তরটা না, আমি বলছি এই কালচারটাকে কি করে এই কালচারটা নিয়ে উত্তরটা দিতে দাও, তাহলে আমার কাছে পরিষ্কার কথা হচ্ছে। দেবুদা, আমি তোমার সময় বলিনি, তোমার সময় আমি একটা কথা বলিনি দেবুদা। পরিষ্কার কথা হচ্ছে, তুমি কাদের কাছে কালচারের প্রশ্ন এখানে করছো? ক্লিয়ারলি বলছি আমি রাজপুত যে থেকে। এই ঘটনাটা জয়প্রকাশ দা যেটা বললেন অনভিপ্রেত ঘটনা, সেটা আমি বলছি, সোহম আর পরের ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনা বলছেন, সবাই বলছে বিচ্ছিন্ন আমি ঘটনা, বলছি যেটা উনি ঘটনাটা পেছনে খারাপ। লাথা খেয়েছিলেন, ওটা ছিল প্রত্যেকের কাছে বিচ্ছিন্ন বলছি, ঘটনা। ঘটনাটা খারাপ। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, যে লেখাটা দিয়ে আমি তখন বললাম যে এই লেখাটাকে এইখান জিনিস ঘটনাটাকে সমর্থন করা হচ্ছে না, কিন্তু বলা হচ্ছে যে কি কারণে, এটার ওনার মেন্টালিটিটা বোঝার চেষ্টা করুন যে কি কারণে উনি ভুলটা করলেন। ভুলই বলছি, এই ভুলটা কি কারণে করলেন, কারণ একজন মানুষের রাজনীতিতে আঘাত করা হয়েছে, একজন মানুষের রাজনৈতিক সবচেয়ে কঠিন আবেগকে আঘাত করা হয়েছে। কিসের আবেগ? সেই উনি জায়গায় রাজনীতি কবে করেছে? এই সোহম কবে রাজনীতি করেছে? সোহম কবে রাজনীতি করেছে? সোহম রাজনীতিটা কবে করেছে? সোহমের একটা মিছিলের ছবি দেখাতে পারবে? সোহম রাজনীতি কবে করেছে? ওর আবার অভিষেকে কি হবে? ভুল করেছে, বাজে কথা যত সব। ক্ষমা চাইছে, সে তো বলছে ক্ষমা চাইছে। আমি তো সেই জুতো মেরে আমি দুজনকে একদম দুজনকে থামাচ্ছি। একটা হিন্ট এই মুহূর্তে বাংলার মানুষকে দিতে হচ্ছে, যেহেতু অরিত্র এবং নন্দিনী দুজনেই আছেন, দুজনেই কম বেশি কর্পোরেট সেক্টর, ইন্ডাস্ট্রি, এই সমস্ত কিছু দেখেছেন। সজলদা তো দেখেছেন,
আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু তার আগে আমি আবারও বলছি, এটা শুধু তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি এই আকচাকচির বিষয় নয়, এটা বাংলার বিষয়, এটা ভিআইপি ভিভিআইপি দাদাগিরির বিষয়। এবং ঠিক সেই জায়গা থেকে আবারও বলছি, যারা টেলিভিশনের ওপারে বসে ময়ূককে দেখছেন, হয়তো আপনি একটা দোকান চালান, হয়তো আপনি একটা রেস্টুরেন্ট চালান, হয়তো আপনি একটা ফুড ব্লগারের বাবা যে প্রতিদিন মাথা থেকে পা অবধি গ্রিনে জর্জরিত, তাও ব্যবসাটা চালিয়ে যাচ্ছেন, আপনাদের প্রত্যেককে বলছি ভেবে দেখতে, এই যে রেস্তোরাঁর মালিক যে কথাটা বলল, যে তুমি যেই হও ভাই, অভিষেকের বন্ধু হও বা নরেন্দ্র মোদীর, আমার ব্যবসার ক্ষতি হচ্ছে, আমি কেন সেটা করতে দেবো? এই ইজ অফ ডুইং বিজনেসের কথা বলছি। এই বাংলায় ব্যবসা হতে দেওয়া যাবে না। বাংলায় ব্যবসা করতে হলে তোলাবাজি করতে হবে, বাংলায় ব্যবসা করতে হলে নেতাদেরকে টাকা দিতে হবে, তাদের সন্তুষ্ট করতে হবে, তাদের আবদার সামলাতে হবে, 10 কেজি 20 কেজি চাল, মাল, গাড়ি, ফ্রিয়ের পেট্রোল সব কিছু দিতে হবে। নরেন্দ্র মোদীকে আমি ঠিক এই কথাটাই জিজ্ঞেস করেছিলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে বাংলাকে, আবারও বলছি, বাংলাকে আপনি এক্সট্রা কেয়ার নেবেন যদি কোনো না কোনোভাবে তৃতীয়বার সরকারে আসেন, যদি ডাবল ইঞ্জিন 2026 হয়। আপনি তো সিঙ্গুরের কারখানা 1 টাকা দিয়ে সানন্দে নিয়ে গেছিলেন, তারপরে আমরা দেখেছি ম্যানুফ্যাকচারিং হাব ওখানে। নরেন্দ্র মোদী অদ্ভুত কথা বলেছিলেন। নরেন্দ্র মোদী বলেছিলেন যে ডাবল ইঞ্জিনেরও দরকার না, আমি সিঙ্গেল ইঞ্জিন থাকাকালীন আমি যেভাবে অ্যাডভাইস দিয়েছি উনি কিছু মানেন না। ইনভেস্টমেন্ট সামিট করলে শুধু হবে না, তার জন্য সিকিউরিটির দরকার হবে, তার জন্য এই তোলাবাজি রাজটাকে বন্ধ করতে হবে। কি বলেছিলেন নরেন্দ্র মোদী একবার শুনবো এবং তারপর অরিত্রর কাছে যাব। मोदी जी, बंगाल जहां पे हम खड़े, एक टाइम पे इंडिया का कैपिटल हुआ करता था, हम लोगों का क्या कुछ नहीं था, इंडस्ट्री लेके ट्रेड कल्चर सब कुछ था। अभी हम लोगों का जो ग्लोरी है वो है नहीं। आप ये गारंटी दे सकते हैं क्या, जिस फैक्ट्री को सिंगूर से आप टाटा का फैक्ट्री सानंद में लेके गए थे, अगर यहाँ पे डबल इंजन सरकार हो तो सिंगूर में फैक्ट्री होगा, नंदीग्राम में फैक्ट्री होगा, भांगोड़ में, डायमंड हार्बर में, सब जगह फैक्ट्री होगा, और हम मुंबई दिल्ली के साथ टक्कर देंगे विकास में। मेरा गुजरात का अनुभव है। गुजरात एक ऐसा राज्य है कि जहां 10 साल में 7 साल अकाल होता है। गुजरात के पास कोई मिनरल्स नहीं है जो बंगाल के पास है। ज्यादा से ज्यादा हमारे पास नमक है और कुछ नहीं है। उसके बावजूद भी हमने धीरे धीरे मेहनत करके उसको एक इंडस्ट्रियल स्टेट बना दिया। बंगाल का तो पूरा हिस्ट्री इंडस्ट्री का है। बंगाल के पास बहुत बड़े प्राकृतिक संसाधन है, लेकिन यहाँ पहले वाम वालों ने लाल झंडे के जुलूस निकाल करके सारी इंडस्ट्री को ताला लगा दिया। लोग भाग भाग करके कहीं और चले गए। अब बाद में सोचा था कि शायद टीएमसी आएगी तो सुधार करेंगी। अब वो इन्वेस्टमेंट समिट कर रही है, लेकिन किसी भी इन्वेस्टर को जो सुरक्षा चाहिए, जो विश्वास चाहिए कि यहाँ की पॉलिसी में स्टेबिलिटी रहेगी, वो जब तक नहीं आता है कौन इंडस्ट्रियलिस्ट आएगा। और इसलिए बंगाल के विकास के लिए, बंगाल के नौजवानों के भविष्य के लिए इस सरकार को हटाना सबसे बड़ी प्रायोरिटी होनी चाहिए। मोदी जी, अगर आप खुद अगर डबल इंजन सरकार हो, यू हैव बीन वन ऑफ द एक्सपर्ट इन ब्रिंगिंग बिजनेस इन गुजरात, बंगाल के लिए वो क्या करेंगे आप? डबल इंजन मैंने उनको पहले भी एडवाइस दी है कि आपको ये करना चाहिए। और मैं हिंदुस्तान के हर राज्य को क्योंकि हमने G20 अलग अलग राज्यों में क्यों किया, इसीलिए किया कि उन राज्यों का प्रोजेक्शन हो, वे अपने राज्यों को फोकस करें ताकि दुनिया का ध्यान जाए। तो मेरी तरफ से जो भी मदद चाहिए मैं बढ़ चढ़कर मदद देना चाहूंगा। অরিত্র, দুটো জিনিস বললেন প্রধানমন্ত্রী, একটা হচ্ছে বিশ্বাস ও সুরক্ষা। এটা ছাড়া ইনভেস্টমেন্ট সামিট করলেও ইনভেস্টমেন্ট আসবে না বাংলায়। দুটোই কি মিসিং হয়ে যাচ্ছে বাংলায়? দেখুন, আমার বন্ধু রাজপুত্র কবিতা টবিতা শোনালেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক মানুষের আবেগ, কিন্তু ঘটনা হচ্ছে যে ওদের আবেগ হতে পারে, কিন্তু ওরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্টাডি করেনি। আমি স্টাডি করেছি, চ্যালেঞ্জ করে বলছি। কেন বলছি? অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে উনি বলেছিলেন, বিজেপিকে আক্রমণ করেছিলেন এই ভাষায় যে আপনারা, মানে আমি অভিষেক ব্যানার্জি হিসেবে বলছেন যে আমি মোদি জি বলি, অমিত শাহ জি বলি, কিন্তু যখন ওদিক থেকে বিরোধীরা আক্রমণ করেন তখন মমতা বলেন। এবং আমি অভিষেক ব্যানার্জি বলছেন যে যেদিন আমার মুখ থেকে প্রধানমন্ত্রী বা এই ধরনের কোনো ব্যক্তিকে তার নাম ধরে তুইতুকারি করে এই ধরনের ভাষা বেরোবে, তার আগে যেন আমার জিভটা খুলে পড়ে যায়।
এই কথাটা কে বলছেন? অভিষেক ব্যানার্জি। তাহলে যে অভিষেক ব্যানার্জি এই নীতি আদর্শ সেট করেন, আমরা নিশ্চয়ই এক্সপেক্ট করব যে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে আগামী 24 ঘন্টার মধ্যে সোহম চক্রবর্তী তৃণমূল নেতা বা বিধায়ককে শোকজ করবেন এবং তাকে একটা ডিসিপ্লিন বা কোড অফ কন্ডাক্ট শেখাবেন। তার কারণ আমি বিশ্বাস করি যে যদি সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের আবেগ হন, যাকে হিরো বানাচ্ছেন অন্তত তার কথাটা শুনুন, সে কি বলছে সেটা বিশ্বাস করুন, নাহলে আপনার হিরোর সাথে বা গুরুর সাথে আপনার কাজের কোনো মিল থাকছে না। এবং সেকেন্ডলি আমি আবার রিপিট করছি, আজকে যে ঘটনাটা শুটিং নিয়ে হয়েছে, কালচারাল অ্যাফেয়ার্সের মিনিস্টারকে অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, ফেডারেশন গিল্ড নিয়ে আপনারা এত কভারেজ করেন, অরূপ বিশ্বাস, সৌরভ বিশ্বাস, এদেরকে কেন প্রশ্ন করছেন না? গিল্ডটা কারা চালায়? কেন লোকেশন ম্যানেজার যারা এখানে ভেন্ডার্স গিল্ডের এত বড় বড় কথা বলেন, এমপ্লয়মেন্ট নিয়ে কথা বলেন, তারা কেন ইন্টারফেয়ার করছেন না? দেখুন, সব কিছুকে আমি এটাও বলছি যে কথা রাজপুত্র বললেন আমি র্যাটিফাই করছি, যে কখনোই কাউকে কারোর ভাবাবেগ নিয়ে আঘাত করা উচিত নয়, কিন্তু ভারত সেবাশ্রম নিয়েও ভাবাবেগে আঘাত করা হয়েছে, ধর্ম নিয়ে আঘাত করা হয়েছে, ইসকন নিয়ে আঘাত করা হয়েছে, নাম নিয়ে ব্যক্তি আক্রমণ, মঞ্চ থেকে রাজনৈতিক কুশিক্ষাগুলো দিনের পর দিন বিভিন্ন দল জুডিশিয়ারিকে বিজেপির আদালত তুলে দেওয়া উচিত, এই স্টেটমেন্টগুলো পলিটিশিয়ানদের কাছ থেকে এসেছে। তারপরে যদি ভাবাবেগ দিয়ে সমস্ত কিছুকে এবং এরা কেউ পাল্টা মারতে আসে, আমি প্রত্যেকের কাছে আমি একদম আসছি দাদা, আমি জাস্ট একবার, বাংলার মানুষ এই মুহূর্তে প্রায় 55,000 মানুষ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে জবাব চায় বাংলা দেখছেন এবং তারা নিজেদের রায় দিয়েছেন। আমি প্রশ্ন করেছিলাম, সোহমের এই দাদাগিরি, চড় মারার সংস্কৃতিতে বিশ্বাসী হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। ইউটিউব, ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে কে কি বলছেন আসুন দেখেন। এই মুহূর্তে ফেসবুকে এই মুহূর্তে 83% মানুষ বলছেন যে হ্যাঁ, চড় মারার সংস্কৃতিতে বিশ্বাসী এবং এনকারেজ করছে তৃণমূল কংগ্রেস। ইউটিউবে এই মুহূর্তে 83% মানুষ বলছেন, ফেসবুকে, ইউটিউবে এই মুহূর্তে কত শতাংশ মানুষ হ্যাঁ এবং না বলছেন? 91% মানুষ হ্যাঁ বলছেন, 9% মানুষ না বলছেন। যে না, 9% মানুষ বলছেন তৃণমূল কংগ্রেস এই সংস্কৃতিতে বিশ্বাস করে না। এক্স হ্যান্ডেলে এই মুহূর্তে কত শতাংশ মানুষ বলছেন? 89% মানুষ বলছেন এটাই তৃণমূলের সংস্কৃতি, আর 11% মানুষ বলছেন না, সোহমের এটা ব্যক্তি সংস্কৃতি। আমি সজলদার কাছে যাব এবং বাকিদের কাছেও আছে। সজলদা, আবারও বলছি, এটা বিরোধীদের, আপনাদের বিরোধী বিধায়কদের মধ্যে কারোর যদি এরকম সিসিটিভি পাওয়া যেত, আপনাদের কি ছেড়ে দিত পুলিশ? আপনাদের কি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিতেন? এতক্ষণে তো হই পড়ে যেত রাজ্যে, সেটা না। আমি বলছি, প্রথম কথা হচ্ছে যেটা অরিত্র বলছিল যে ভাবাবেগে যেমন আঘাত করা উচিত নয়, সেরকম ভাবাবেগটাকে নিয়ে কোনো এক্সকিউজ দাঁড় করানো উচিত না। আদৌ এই লোকটা বলেছে কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। একটা সাধারণ আজকে যে লোকটা মার খাবার পর একটা হাতও তোলেনি, তার নিজের প্লেসে, তার নিজের জায়গায় সে লাথি খাচ্ছে, তার সহকর্মী, তার স্টাফেদের সামনে যে লোকটা হাত তোলেনি, সেই লোকটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দিতে পারে, এই কথাটা বিশ্বাস করতে আমি বলেছি না, উনি তো বলেছেন আমি বলেছি তুমি ভাই অভিষেকের লোক হও বা নরেন্দ্র মোদী, অন্যায়টা আমার ব্যবসাতে ক্ষতি হচ্ছে। এটার মধ্যে তো কোনো খারাপ, অভিষেককে তো অপমান করেনি সে, ঠিক, অভিষেককে সে বিন্দুমাত্র অশ্রদ্ধা করেনি, বলেছে তুমি অভিষেকের বন্ধু হও কিংবা নরেন্দ্র মোদীর আত্মীয় হও বা যা বলেছে, তাতে কোনোটাতেই আমার কিছু যায় আসে না, তুমি এই কাজটা করো না। এবং এটাই তো ব্যবসায়ী নেচার হওয়া উচিত। এখানে না, আমার ব্যবসাতে হার্ম যে করবে আমি প্রতিবাদ করব না। আরে বাঙালির কি এখন এই দ্রুত অবস্থা যে আমার ব্যবসা আমাকে পেটে লাথি মারছে? যে আমি রাজপুত্র একজন রেস্তোরাঁ মালিক, রাজপুত্রও কিন্তু একটা রেস্তোরাঁ মালিক, সে যদি নির্লজ্জভাবে এই আক্রমণকে সমর্থন করতে পারে, তাহলে বাকি বাঙালির কথা নিয়ে আলোচনা করছেন কেন? রাজপুত্র ছোট করে, আমি কখনো সমর্থন করছি না, আমি বারবার বলছি, হাইলাইটেড ওয়েতে বলছি যে আমি এটা সমর্থন করছি না। আমি শুধু একটা জিনিস বোঝবার চেষ্টা করছি যে বিট্টুদা বা সোহমদা এটা কি কারণে করেছেন। যদি তার ভাবাবেগে আঘাত লেগে থাকে, তাতেও যদি রিঅ্যাক্ট করে থাকে, অন্যায় করেছে। শুধু আমি বলছি, এবার কি তুমি সাইকোঅ্যানালিসিস করবে? আমি শুধু একটা জিনিস জিজ্ঞাসা করছি যে কি কারণে। আমার ধারণা আমাকে কি ফ্রেম বাই ফ্রেম ব্যক্তিগতভাবে চেনো হয়তো বিট্টুদা, আমি খুব ভালোভাবে চিনি। আমার লড়াইটা ব্যক্তির
ব্যক্তির বিরুদ্ধে নয়, আমার লড়াইটা এই বিধায়কের এই ভিভিআইপি গুন্ডাগিরির কালচারের বিরুদ্ধে। যদি আজ এই জিনিসটা ওই নিউ টাউনের ব্যবসাদার সাথে হতে পারে, ব্যবসায়ীর সাথে হতে পারে, কাল যে কারোর সাথে হতে পারে। আরে ও তো নিজেই রেস্টুরেন্ট চালায়। আরে সেটা বিষয় নয় নন্দিনীদি, সেটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে তৃণমূল নেতাদের হঠাৎ করে গাড়ি থামিয়ে বলে দেওয়া যে না তোমার এখান থেকে এত টাকা দিতে হবে, 25% দিতে হবে, ফ্রিতে কাজ করাতে হবে। জানিস আমি কে অভিষেক? আরে এই নেম ড্রপিং এর জায়গাটা আসবে কেন? আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু, এই কথাগুলো কেন বলতে হবে? এক্স্যাক্টলি, আমি একটাই কথা বলতে চাইবো, রাজপুত্র যে বারবার বলার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলেছেন, আপনি একটা কবিতায় বললেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে সব বললে থাপ্পড় খেতে হবে। তা আপনাকে একটা কথা জানাতে চাই যে কোথাও যদি তাহলে নরেন্দ্র কেউ আজকে কালকে বলতে শুরু করেন, উনিও যেটা বলেছেন যে নরেন্দ্র মোদী সম্পর্কে এরকম বললেই থাপ্পড় খেতে হবে। আজকে যদি ধরুন রেজাল্টটা উল্টো হতো, আজকে রেজাল্টটা এটা হয়েছে বলে তো এগুলো বলছেন, তার রেজাল্টটা উল্টো হলে কেউ যদি কাল থেকে বলতে শুরু করতেন নরেন্দ্র মোদীর সম্বন্ধে এরকম কথা বললেই থাপ্পড় খেতে হবে, আপনারা কি বলতেন? আমাকে একবার একটু থামাচ্ছি দুজনকে। স্বাতী বর্মন এই মুহূর্তে, স্বাতী বর্ধন বলে একজন টেলিফোন লাইনে রয়েছেন নবদ্বীপ থেকে। মাফ কর, এক মিনিট, ফোন এসছে একদম। দিদি কি বলবেন বলুন? ময়ূক বলছি এই মুহূর্তে, বলুন। আমার নাম সাথী বর্ধন। হ্যাঁ দিদি বলুন, সাথী বলুন। হ্যাঁ, আমার নাম সাথী বর্ধন। আমি বলছিলাম, হ্যাঁ হ্যালো বলুন দিদি, শুনতে পাচ্ছি, টিভির সাউন্ডটা মিউট করুন, বলুন। আমার বলার কোনো উদ্দেশ্য নয়, আমার বলার উদ্দেশ্য যে এই যে রাজপুত্র যেটা বললো যে আমার খুব ভালো লেগেছে, ডিবেটে বসে সে ফেসবুকটা দেখে বললো, সেটা আমার খারাপ লাগলো, তাই আমি সেটা বললাম। এই ধরনের মন্তব্য আমরা শোনার জন্য বসিনি, দেখিনি, সবাই সমান আমার কাছে, কোনো বিশেষ লোক বিষয়ে বলছি না, যেটা অন্যায় সেটা অন্যায়। ঠিক, অনেক ধন্যবাদ। এবং তার পাশাপাশি একজন দর্শক বলছেন ব্যবসাদারদের কোনো রং হয় না। সত্যিই তো, বঙ্গে নতুন তাপস পালের জন্ম, রাজ চক্রবর্তী বলছেন, অনেকেই অনেক কথা বলছেন, কিন্তু সোহম যে কাজটা করেছে, সেই কাজটা আবারও বলছি, ব্যক্তি সোহম খুব বড় অভিনেতা, সত্যজিৎ রায়ের ফিল্মেও কাজ করেছেন। আমি 1 নম্বরই দেখেছি, 2 নম্বরই দেখেছি, 3 নম্বরই দেখেছি, 4 নম্বরই দেখেছি, সমস্ত কিছু সত্যজিৎ রায়ের সিনেমাতে উনি দেখে নিয়েছেন। কিন্তু এই বাংলাতে আর কি দেখবেন সোহম, তার জবাব বোধহয় বাংলার মানুষকে তাকে দিতে হবে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমি, সঙ্গে থাকুন।